আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে তোমাদের ক্লাস 8-এর আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে কি বৃত্ত। ঠিক আছে, তাই এই ক্লাসটা সাধারণত বৃত্ত শুনলেই তোমরা ভয় পাও, ইস আল্লাহ আল্লাহ, বৃত্ত পারি না, বৃত্তের এমসিকিউ পারি না, বৃত্তের সিকিউ পারি না। সো এই একটা ক্লাস দেখলেই আশা করা যায় যে তোমার ম্যাক্সিমাম মেজরিটি প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে চলো আমরা আগাই। সবার আগে দেখো বৃত্ত বলতে আসলে কি বোঝেন, আগে এটা বোঝো, তারপর আমরা যাব। বৃত্ত বৃত্ত হচ্ছে, বৃত্তের কিছু শর্ত আছে। আমি যদি বলি যে বৃত্তের শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যাকে কেন্দ্র করে একটা দূরত্ব মেনটেন করে আমি একটা রেখা ঘুরবে। তাহলে এখানে আমার একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একটি নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু থাকবে যেটাকে আমরা বলবো কেন্দ্র, যেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রকে মানে এই কেন্দ্রকে কেন্দ্র করে, ঠিক আছে, কথাটা শুনতে একটু অড লাগতে পারে, কেন্দ্রকে কেন্দ্র করে একটা দূরত্ব বজায় রেখে, একটা দূরত্ব বজায় রেখে, আচ্ছা সমান দূরত্ব বজায় রেখে লিখো, যে সমান দূরত্ব বজায় রেখে, সমান দূরত্ব বজায় রাখে, ঠিক আছে, সমান দূরত্ব বজায় রাখে। এবং বৃত্ত আরেকটা কি, সমান দূরত্ব বজায় রেখে স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে আবার ওই স্টার্টিং পয়েন্টে আসবে। তাহলে কি, স্টার্টিং পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে, স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে আবার ওই পয়েন্টে আসবে, আবার ওই পয়েন্টে আসবে। তাহলে তাকে আমরা কি বলতেছি, বৃত্ত বলতেছি। তাহলে বৃত্তের ক্ষেত্রে কি আছে, একটা নির্দিষ্ট বিন্দু থাকে যেটাকে আমরা বলতেছি কেন্দ্র, আবার সমান দূরত্ব বজায় রাখে, এই যে এরকম সমান দূরত্ব বজায় রেখে ঘুরবে, স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে আবার ওই একই পয়েন্টে আসবে। এখন আমরা যে কথাটা বললাম সেই কথার আঙ্গিকে যদি একটু আমরা চিন্তা করি, ধরো এই যে এই যে দেখো, এই যে আমি একটা বিন্দু থেকে শুরু করলাম না, এই যে দেখো একটা বৃত্ত হইল। এই যে বৃত্তটা হইছে, তুমি যখন ম্যানুয়ালি বৃত্ত আঁকবা, এই ডটটাতে তুমি কম্পাস বসাবা না, এখানে কম্পাস বসাবা। আচ্ছা, আর পেন্সিলটা তো তোমার কোনো একটা দূরত্ব মেনটেন করে ধরো এইখানে বসাইছো। তারপর তুমি কি করছো, তারপরে তোমার কাজ হচ্ছে এটাকে ঘোরানো। তাহলে তুমি ধরো এইখানে কম্পাস রাখছো, এইখানে কি রাখছো, পেন্সিল, তারপর জিনিসটাকে এইভাবে ঘুরাইছো। ঠিক আছে, এই যে ধরো জিনিসটাকে তুমি এইভাবে ঘুরাইছো, এইটা তো তোমার স্টার্টিং পয়েন্ট, এই যে এখান থেকে শুরু করছো, তাহলে ঘুরায় আবার ওই স্টার্টিং পয়েন্ট এই যে নিয়ে আসছো, তাহলে একটা বৃত্ত হয়েছে। তাহলে এটা একটা বৃত্ত। তো রিয়েল লাইফের সাথে, আচ্ছা এখানে কম্পাস বলতে আসলে বুঝো না যে ওই বিন্দুটা কম্পাস। আচ্ছা কম্পাস রাখতে হবে এখানে, আমি এটা বুঝাইছি, কম্পাস কি করতে হবে, রাখতে হবে এইখানে, আর পেন্সিল রাখতে হবে হচ্ছে এইখানে। নট নেসেসারি যে এইখানেই পেন্সিল রাখতে হবে, তুমি যে কোনো পয়েন্টে পেন্সিল রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা বৃত্ত পাবো। এখন তুমি রিয়েল লাইফের সাথে আমাদের রিয়েল এক্সিস্টিং লাইফ যেটা আমরা লিড করি, এখানে যদি বৃত্তর কথা উদাহরণ দিই, সবার আগে আসবে হচ্ছে গাড়ির চাকা। গাড়ির চাকা গোল গোল, একটা মিমস দেখছিলে কিনা জানি না, যে মাম্মি কি রুটি গোল গোল, তারপর কি জানি একটা মিমস ছিল, মনে আছে কিনা তোমাদের, যে মাম্মি কি রুটি গোল গোল। সো এই যে গোল বা বৃত্ত, তো চাকাও কিন্তু গোল। তো চাকা গোলটা হচ্ছে কিরকম, এই যে দেখো, এই যে চাকা আমি যদি একটু ড্র করি, দেখো চাকার মেইন স্ট্রাকচারটা কিন্তু এরকম থাকে, বৃত্তাকার। ঠিক আছে, কারণ আমাদের যে সারফেসে তোমার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে মুভ করতে পারবে কিন্তু কোনো বৃত্তাকার বস্তু, যার কারণে চাকার শেপগুলো আমাদের এখানে কি হয়, বৃত্তাকার হয়। তুমি চিন্তা করো আমাদের যে সারফেসগুলো আছে,
সারফেসগুলো কি একদম স্বাভাবিক না? কিন্তু সারফেসটা যদি চেঞ্জ হয়ে যাইতো, ধরো এমন একটা সারফেস যেই সারফেসটা তোমার হচ্ছে বিড আছে না, বিডগুলা এরকম সারফেস যদি হইতো, এখানে কিন্তু গাড়ি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ঝাঁকনি হয়। সেক্ষেত্রে আমরা কোয়াড বাইকগুলো দেখি যে হচ্ছে চাকা যদি আমি এরকম ত্রিভুজা সেটা আরেকটা অন্য আলোচনা। এরকম ত্রিভুজাকার চাকা হইলে এটা কোন সারফেসে ঘুরবে সেটা একটা অন্য আলোচনা আমাদের। বাট আমাদের যে সারফেস আছে এটার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে বৃত্তাকার চাকা। তো চাকা তো সাধারণত এইরকমই থাকে, তাই না? যে এরকম বাস এখন হইতেছে ধরো এরকম কানেক্ট করে দিছে, এগুলা কানেক্টিং রড থাকে বা যেটাই থাক না কেন এক্সিস্টিং, বাস এটাই তো তোমার চাকা, তাই তো? এই চাকাটা ঘুরে এরকম করে ঘুরে আর এদিকে আগায়। আবার এই যে দেখো ঘড়ি, ঘড়িটা দেখছো গোল না? এই যে দেয়াল ঘড়ি গোল। আবার মেয়েরা যে হাতে তোমরা চুড়ি পরো, চুড়ি, ঠিক আছে, সেই চুড়িটাও কিন্তু গোল, চুড়িটাও কিন্তু গোল, সো বা বৃত্তাকার। আবার আমাদের শার্টের যে বাটনগুলো আছে, এই যে দেখো বাটন, বাটনগুলোও কিন্তু হচ্ছে কি গোল। অনেক বাট তোমরা বলতে পারো যে ভাইয়া স্কোয়ার শেপেরও তো বাটন আছে, আছে, ওই আমরা তো ডিনাই করছি না, কিন্তু একটা উদাহরণ দিলাম। তাহলে চলো আমরা পরেরটা দেখাই। তাহলে বৃত্ত কিভাবে আঁকতে হয় এটা তো বললাম, যে দেখো এইখানে তোমার এ বিন্দুটাতে আমার কম্পাস থাকতেছে, আর এই বিন্দুটাতে আমার কি থাকতেছে, এইটাতে থাকতেছে হচ্ছে আমার পেন্সিল বি বিন্দুটাতে। দেন এ কে কেন্দ্র করে এই পুরোটা যদি আমি ঘুরে নিয়ে আসি, তাহলে আমি যেই ইয়াটা পাবো, ইন্টারফেসের আউটকামটা পাবো, সেটা হবে একটা হচ্ছে বৃত্তাকার। এরপরে আসো বৃত্তের জ্যা আর চাপ, বৃত্তের জ্যা আর চাপ, ওকে ফাইন। এরপরে কি আছে দেখি, ব্যাস ও পরিধি। ওকে, এই যে একটা ধরো তোমার বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তের আমি যদি একটু বৃত্তগুলা কালার করে দেই, তাহলে তোমাদের তো আরো মাশাল্লাহ মাশাল্লাহ অবস্থা হওয়া উচিত। এই যে কালার করে দিচ্ছে, আচ্ছা এই কালারটা না দিয়ে একটু অন্য কালার দিই, চমলক্ষ কালার দিই। এই দেখো চমলক্ষ কালার, ঠিক আছে। এইখানে তোমার এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা আমি যেটা মার্ক করছি, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে কেন্দ্র, এই পয়েন্টটার নাম হচ্ছে কেন্দ্র, এই পয়েন্টটার নাম কি ভাইয়া? কেন্দ্র। এখন কেন্দ্র এটা তো বুঝলাম, আচ্ছা এখন আসো হচ্ছে জ্যা। জ্যা বুঝতে গেলে তোমাকে আরেকটা জিনিস আগে বুঝতে লাগবে, সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি? ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি অবধি, এই কালারটা বোঝা যাচ্ছে না তাই না? আচ্ছা কালারটা একটু অন্য নেই দেখি, কেন্দ্র থেকে পরিধি অবধি দূরত্ব, এটাকে বলতেছি হচ্ছে আমরা কি? ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুটা যদি আমার এ, এই পার্টিকুলার বিন্দুটা যদি আমার বি হয়, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ব্যাসার্ধ, যেটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে আর দিয়ে, যেটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এখন এটা তো মোটামুটি আমরা বুঝলাম, ঠিক আছে। এখন আসো হচ্ছে তোমার জ্যা নিয়ে। জ্যাটা কি? জ্যা হচ্ছে যে কোনো একটা সরলরেখা যদি কেন্দ্র ভিন্ন, যে কোনো একটা সরলরেখা, আমি যদি জ্যার কথা বলি, তাহলে জ্যা হচ্ছে কি? কেন্দ্র ভিন্ন, কেন্দ্র ব্যতীত, আমি যদি বলি কেন্দ্র ব্যতীত, কেন্দ্র ব্যতীত কোনো সরলরেখা বৃত্তের দুই প্রান্ত যদি স্পর্শ করে, দুই প্রান্ত বলতে এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, পরস্পর যদি স্পর্শ করছে, এই যে দেখো টাচ করছে না দুইটা প্রান্ত, তো কেন্দ্র ব্যতীত কোনো সরলরেখা দুই বিন্দু, দুই পার্শ্বের দুই বিন্দু স্পর্শ করে, তাকে হচ্ছে আমরা জ্যা বলতেছি। তাকে কি বলতেছি? জ্যা বলে, ঠিক আছে। তাহলে এইখানে তুমি খেয়াল করো যে সি ডি বৃত্তের একটা জ্যা। তুমি বলতে পারো যে ভাইয়া এটাই কি খালি জ্যা, আর অন্য কোনো জ্যায়ের উদাহরণ দেওয়া যায় না? অবশ্যই যায়। তাহলে দেখো যে তুমি যদি বলো এই যে এটা, এটা, এটা বলতে আমরা যদি লেভেলিং করি,
এটাকে নাম দেওয়া হচ্ছে তুমি পি কিউ। এখানে তোমার পি কিউও একটা জ্যা, সি ডিও একটা তোমার জ্যা। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে লিখতে চাই আমি লিখতে পারবো পি কিউ জ্যা আর একটা হচ্ছে সি ডি জ্যা। কথা ক্লিয়ার? ফাইন। এরপরে আসো, জ্যা তো বুঝছো, এখন আসা হচ্ছে চাপ। চাপ হচ্ছে কি, চাপ দুই প্রকার আছে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। চাপ দুইটা, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে অধিচাপ, আর একটা হচ্ছে উপচাপ। এই দুইটা খালি মনে রাখো, আর কিছু লাগবে না। তাহলে চাপ জিনিসটা কি? চাপ জিনিসটা হচ্ছে যে ধরো এই পুরো বৃত্তটা আছে, ঠিক আছে, আমরা যদি এই 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 ফিগারটার কথা একটু চিন্তা করি, দেখো এখানে পুরো বৃত্ত, এখানে চাপ হচ্ছে পি ওয়াই কিউ একটা চাপ, এই যে এইটুকু অংশ একটা চাপ, ঠিক আছে। আবার তুমি যদি চিন্তা করো যে পি জেড কিউ, এটাও একটা চাপ, ঠিক আছে। যেটা বড় সেটা হচ্ছে অধি, যেটা ছোট সেটা হচ্ছে উপচাপ। ডান, এই পর্যন্ত। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে এই যে এই রেখার বিন্দু থেকে এটা, তো এই পি জেড কিউ এটা একটা তোমার চাপ বৃত্তের, আবার সিমিলারভাবে পি ওয়াই কিউ এটাও একটা বৃত্তের চাপ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি ওয়াই কিউ একটা চাপ। চাপ বুঝতে পারছো কি? এই যে এটা একটা চাপ। ক্লিয়ার? এখন আসো পরে, ব্যাস ও পরিধি। ব্যাস আর পরিধি জিনিসটা কি? চলো দেখি দেখি। ব্যাস আচ্ছা, এটা হচ্ছে ও, যেটাকে আমরা বলতেছি বৃত্তের কেন্দ্র, এ ও বি। তাহলে ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে যে তোমার কোনো একটা সরল রেখা যদি, কোনো সরল রেখা যদি, কোনো সরল রেখা যদি, কোনো সরল রেখা যদি কেন্দ্র দিয়ে যায়, শর্ত হচ্ছে কি দিয়ে যেতে হবে? কেন্দ্র দিয়ে যেতে হবে। কেন্দ্র দিয়ে যায়, কোনো সরলরেখা যদি, কোনো সরলরেখা যদি কেন্দ্র দিয়ে যায়, এই যে এটা কেন্দ্র দিয়ে গেছে এবং পরিধিকে স্পর্শ করছে, পরিধিকে স্পর্শ করছে, তাকে ব্যাস বলে। ঠিক আছে, তাহলে কোনো সরল রেখা কেন্দ্র দিয়ে যায় এবং পরিধিকে যদি স্পর্শ করে তাহলে তাকে কি বলে? ব্যাস বলে। তাহলে দেখো তো এখানে এ বি যে সরল রেখাটা আছে, এটা আমার দুইটা শর্তকেই স্যাটিসফাই করছে। এটা এক হচ্ছে আমার কেন্দ্র দিয়ে গেছে, দুই পরিধির দুই বিন্দুতে, ওই পরিধি দিয়ে এই বিন্দু ওই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ব্যাস। এখন তুমি বলতে পারো যে ভাই আমি যদি এদিক থেকে একটা টানি, দুই নাম দিই হচ্ছে পি কিউ, এটা কি আমার ব্যাস হবে এই বিন্দুটাতে? এটাও ব্যাস। কি শর্ত হচ্ছে কেন্দ্র দিয়ে যেতে হবে। কি দিয়ে যেতে হবে? কেন্দ্র। এখন আসা হচ্ছে পরিধি। পরিধি জিনিসটা কি? পরিধি জিনিসটা হচ্ছে, আমি যদি এখান থেকে এই সাইড চিত্রটা থেকে তোমাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, পরিধি হচ্ছে যে বৃত্তকে কেন্দ্রের এখান থেকে ধরে একটা মনে করো ব্যাসার্ধ নিয়ে এই সম্পূর্ণ ক্ষেত্রটা যখন ঘুরায় এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এই সম্পূর্ণটাই হচ্ছে আমার কি? এই সম্পূর্ণটাই হচ্ছে আমার পরিধি। সম্পূর্ণটা হচ্ছে আমার একটা পরিধি। তো তুমি এই সিম্পল জিনিসটাকে যখন তুমি এরকম স্প্লিট করবা, দেখবা যে একটা সরল লাইন হয়ে গেছে, সরল রেখা হয়ে গেছে। বৃত্তটাকে তুমি যখন খুলবা, তুমি দেখো না হাতের সোনার চুড়িগুলা বা ইয়াটা যখন খুলে এরকম করে ইয়া করলে এটা কিন্তু একটা সরল রেখা পাওয়া যায়। সো এটা এখান থেকে তুমি বলতে পারো পরিধি হচ্ছে এই বৃত্তটা কতটুকু পথ ভ্রমণ করছে। ঠিক আছে, এই ধরো এই যে আমি এখান থেকে যদি একটু দেখাই তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এইটুক, একটা হচ্ছে এইটুক। তাহলে এই যে পি বিন্দুটা ধরো এ এইটুকু রাস্তা পরিভ্রমণ করছে, আবার কিউ
এই যে দেখো সে এইখান থেকে পরিভ্রমণ করছে, তাহলে কার পরিভ্রমণ বেশি? কিউ এর পরিভ্রমণ বেশি। এই যে সম্পূর্ণ পথটা পরিভ্রমণ করতেছে এটাকে আমরা বলতে পারি পরিধি, সিম্পল ভাষায়। ঠিক আছে, এরপরে আসো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের আমরা হচ্ছে কিছু প্রমাণ দেখব, রিলেটেড কিছু থিওরেম দেখব। তো এখানে একটা সিম্পল জিনিস যদি বুঝাই, সর্বসম হওয়ার ক্ষেত্রে, সর্বসম হওয়ার ক্ষেত্রে আগে যেটা বলি সেটা হচ্ছে যে সর্বসম হতে গেলে দুইটা বাহু একটা কোণ, সর্বসম হতে গেলে ত্রিভুজ, সর্বসম হতে গেলে ত্রিভুজ সর্বসম হতে গেলে সর্বসম হতে হলে কি কি হইতে হবে? যে দুটি বাহু একটি কোণ, ঠিক আছে, আবার একটি বাহু দুটি কোণ, আরেকটা হচ্ছে তিনটি বাহু। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যেমন এইটা ধরেই, যেমন আমরা হচ্ছে পরে দেখবো। তো বেসিক্যালি এই তিনটা ধরে আমরা সর্বসম ধরে হচ্ছে জ্যামিতির এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো আসলে প্রমাণ করব। পরে দেখো আমরা অনুশীলনী 10.1 দিকে চলে গেছি। 10.1 দিকে। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে ধরো এটা একটু বলে দেই, সেটা হচ্ছে যে এ বি একটা জ্যা, ও যদি কেন্দ্র হয়, ও যদি কেন্দ্র হয়, আমি এখানে একটা উপপাদ্য একটু বলে দেই, যে এ বি জ্যা, এইটাতে বলি যে ধরো এ বি জ্যা, ঠিক আছে, ও কেন্দ্র, এখানে ও এম লম্ব এ বি টানা যদি হয়, ও এম লম্ব এ বি এর উপর টানা হলে সেটা হচ্ছে জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে, তা জ্যাকে সমান দুই ভাগে বিভক্ত করে, সমান দু ভাগে বিভক্ত করে। ঠিক আছে, দেখো, ডান, ফাইন। এরপরে আসো, আমরা হচ্ছে এই রিলেটেড উপপাদ্যগুলো করব। প্রথম উপপাদ্যটা দেখো, বলছে প্রমাণ করো কোনো বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তের কেন্দ্র হবে। তাহলে তুমি এটা দেখে বুঝতে পারতেছো যে কোনো বৃত্তের দুইটা জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদ বিন্দুটা বৃত্তের কেন্দ্র হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতেছো? এখানে তোমার কয়টা জ্যা হবে? দুইটা। তাহলে বলো কোশ্চিনটা পড়ে কি বুঝতেছো? প্রমাণ করো যে দুইটা, সরি, কোন বৃত্তের, তাহলে একটা বৃত্ত আঁকো। এই যে একটা বৃত্ত আঁকছি, কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, সমদ্বিখণ্ডিত কখন করবে? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু পড়ানো বাদ চলে গেছে, সেটা কি জানো? সেটা হচ্ছে বৃত্তের ব্যাসই হচ্ছে একটা বৃত্তের সবচেয়ে বৃহত্তম জ্যা। এটা একটা নোট ডাউন করো, ঠিক আছে? এটা একটু নোট ডাউন করো, ভাইয়া যা যা বলবে নোট ডাউন করবা, যে বৃত্তের ব্যাস হচ্ছে কি বৃহত্তম জ্যা। বৃত্তের ব্যাসই হচ্ছে আমার কি সবচেয়ে বৃহত্তম জ্যা। তাহলে তোমার বলছে যে কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, ফাইন, তাহলে এই যে ধরো একটা জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, তাই না? সমদ্বিখণ্ডিত যেহেতু করছে, তাহলে এই বিন্দুটার নাম দাও হচ্ছে ও, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এই পর্যন্ত তো আমাদের ডান। প্রমাণ করতে হবে যে এটা আসলে ও বিন্দুটাই, অর্থাৎ যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে তোমাকে কি প্রমাণ করতে বলছে? লিখে দিচ্ছি, যে প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে যে ও বৃত্তের কেন্দ্র। এটা তোমাকে আসলে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন তোমার কাজ বা অঙ্কন কি হচ্ছে, তুমি জাস্ট ভেরি সিম্পল এখানে এডি যোগ করো, এখানকার হচ্ছে বিসি যোগ করো, ঠিক আছে? তাহলে অঙ্কনে আমি কি লিখবো? অঙ্কনে আমি লিখছি কি, এডি যোগ করছি, যে এডি ও আরেকটা কি যোগ করছি, বিসি যোগ করি। ঠিক আছে, যোগ করছো। এখন আসো হচ্ছে প্রমাণে। তাহলে প্রমাণটা আমরা হচ্ছে একটু ছক করে করি। এই যে ধরো প্রমাণটা আমরা এখানে লিখবো। ফাইন, একটু কালারটা আই ক্যাচি করে দিই। যাও, তোমাদের জন্য সব কিছু। অঙ্কন তো করা শেষ, এখন আসো হচ্ছে প্রমাণে। তাহলে লিখো প্রমাণ আমি যদি ত্রিভুজ এ ও ডি নেই, আরেকটা হচ্ছে কত, ত্রিভুজ বি ও সি। আমি কয়টা ত্রিভুজ নিছি? দুইটা। ফাইন, তাহলে এইখানে তুমি কত লিখতে পারো, ও এ সমান সমান ও বি, কারণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করলে পরস্পর দুটো সমান, তাহলে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত যেহেতু করছে, এটা তোমাকে লিখতে হবে, সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, ফাইন। এরপরে দেখো, এরপরে হচ্ছে তুমি কি লিখবা, তুমি লিখবা ওডি সমান সমান ওসি, এটাও কি সমদ্বিখণ্ডিত করছে, তাই না? আচ্ছা, এখন সমদ্বিখণ্ডিত যদি আমার করে, এখন আরেকটা দেখো, এখানে এই যে কোণটা আছে, এই যে কোণ বিওসি, আরেকটা যে কোণ আছে এওডি, এরা পরস্পর সমান। কেন সমান? এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমি বলতে পারি যে কোণ এওডি সমান সমান কোণ বিওসি, এটা হচ্ছে বিপ্রতীপ, এটা হচ্ছে বিপ্রতীপ। ঠিক আছে, তাহলে যেহেতু সবগুলোই সমান, মানে সরি দুইটা বাহু একটা কোণ সমান, আমি এটাকে বলতে পারি যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। সর্বসম হয়ে গেছে, ফাইন। তাহলে যেহেতু সর্বসম আমার ডান, আচ্ছা এটা এক নাম্বার দাও। সর্বসম যেহেতু হয়ে গেছে, তাহলে এইখান থেকে আমি কি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে ও এ সমান সমান, এই যে ও এ সমান সমান আমি লিখতে পারি হচ্ছে ও সি, এটা আমি লিখতে পারি। আবার আমি লিখতে পারি ও বি সমান সমান হচ্ছে ও ডি, ও বি সমান সমান ও ডি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ও এ ও বি ও সি ও ডি। কারণ দেখো ও এ আর ও বি যদি সমান হয়, দুইটা সমান, এইখানে তো আবার ও সি এর সমান, তাহলে সমান। আবার ওডি আর ওসি যেহেতু সমান, তাহলে এটাও ওডি এর সমান, তাহলে সবগুলাই হচ্ছে সমান। আর সবগুলাই যদি সমান হয়, এটা কোন কেইজে সমান হবে? এটা ঠিক তখনই সমান হবে, ঠিক তখন সমান হবে, ঠিক তখন সমান হবে, সমান হবে যখন ও বৃত্তের কেন্দ্র হবে। ও বৃত্তের কি হবে? কেন্দ্র হবে। তাহলে যে বিন্দুতে ছেদ করতেছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। অতএব যে বিন্দুতে ছেদ করছে, অতএব যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে তা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ক্লিয়ার? আই গেস তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এটা প্রমাণিত। অবশ্যই সাইডে এটা লিখতে হবে যে প্রুভড, প্রমাণিত, তাহলে স্যাররা কিন্তু দেখা পাবে না, তাহলে এখানে লিখতে হবে প্রুভড। কথা ক্লিয়ার? ফাইন, চলো পরেরটাতে আসি। পরে কি বলছে? প্রমাণ করো যে দুইটি সমান্তরাল যে, তাহলে প্রমাণ যেহেতু করতে বলছে দুইটা সমান্তরাল যে, তার মানে আমার কথা হইতেছে বৃত্ত তো আঁকা লাগবে। এখন তারপরে বলছে যে দুইটা সমান্তরাল যে, সমান্তরাল যে মানে হচ্ছে ধরো এটা একটা যে, এটা একটা যে, এরা পরস্পর সমান্তরাল, এরা পরস্পর
সমান্তরাল, আচ্ছা আমি এটা ডিলিট দিয়ে দিই, আমি এখান থেকে এই যে দুইটা যে পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমি যে এগুলার নামকরণ করি, এটা হচ্ছে তোমার এ বি সি ডি। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছো যে দুইটা সমান্তরাল যে এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদয়ের উপর লম্ব, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা তাহলে বৃত্তের দুইটা সমান্তরাল যে আমরা এই পর্যন্ত করছি, ঠিক আছে। জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা, তাহলে জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ের আমি যদি মধ্যবিন্দু বের করতে চাই, তাহলে এই জ্যায়ের মধ্যবিন্দু কোনটা, এটা যেটা নাম দিচ্ছি আমি পি, ঠিক আছে। তাহলে সিডি এর মধ্যবিন্দু আমি বের করলাম এখানে, সেটা হচ্ছে কিউ, ক্লিয়ার। আর বৃত্তের তো একটা কেন্দ্র আছে, সেটা হচ্ছে এই যেটা, তাই না? হ্যাঁ, এখন আমি কি করব, এখন আমি যোগ করব। এই যে বলছে না যে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে মধ্যবিন্দুর যেহেতু সংযোগ সরলরেখা বলছে, তাহলে তোমাকে তো অবশ্যই এটা যোগ করতে হবে। তাহলে যোগ করো, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যোগ করছো, মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, ঠিক আছে, ডান, যোগ করা হয়েছে। এখন কি বলছে যে প্রমাণ করো, কি প্রমাণ করবা, যে প্রমাণ করো দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রগামী, তার মানে পি কিউ রেখা যেটা আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে দুইটা জিনিস, একটা হচ্ছে পি কিউ, এটা হবে হচ্ছে কেন্দ্রগামী, পি কিউ হচ্ছে তোমার কেন্দ্রগামী, আরেকটা প্রমাণ করতে বলছে জ্যাদয়ের উপর লম্ব, তার মানে এটা হচ্ছে এই বিন্দুটা আমি যদি ও দেই, তাহলে জ্যাদয়ের উপর লম্ব, ঠিক আছে, ফাইন, ঠিক আছে, এই পর্যন্ত ডান। আগের মতো করে আমরা প্রমাণ করব, ঠিক আছে। এই পর্যন্ত কি বুঝতে পারছো কনসেপ্টটা, যে এই পর্যন্ত আমরা যেটা করছি এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হইলে আগে একটু তুলো, ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা প্রমাণের দিকে আগায় যাব, হয়েছে? আই হোপ তোমাদের ডান। তো এখানে কেন্দ্রগামী বলতে যে এখানে তুমি এটা আরেকভাবেও লিখতে পারো যে পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত, এটা তুমি লিখতে পারো, একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত, এটা তুমি লিখতে পারো, এটাই তুমি প্রমাণ করবা, ঠিক আছে। এটা তোমাকে প্রমাণ করতে হবে, তো এটার মতো করে লিখবা যে প্রমাণ করতে হবে। তাহলে এই যে প্রমাণ করতে হবে যে এটা সরলরেখায় অবস্থিত। এখন আসো অঙ্কন, এখন আমি কি ড্র করব এই ফিগারটাতে। অঙ্কন হচ্ছে যে এইখানে তুমি যোগ করবা, কি কি যোগ করবা, ও এ ও ডি যোগ করো, ঠিক আছে। তাহলে এই যে ও কমা এ এবং ও কমা ডি, ও কমা সি আর ও কমা বি যোগ করি, ও কমা সি আর একটা হচ্ছে ও কমা বি যোগ করি, যোগ করছি, ফাইন। যেহেতু আমার যোগ করা হয়েছে, এটা আমি কালার চেঞ্জ করে বুঝাই দিছি যে হ্যাঁ আমি যোগ করছি। আর ও তো তোমার বৃত্তের মাশাল্লাহ কেন্দ্র, ওকে, এ পর্যন্ত বুঝতে পারছো? ফাইন। এখন আমরা হচ্ছে প্রমাণে যাই। প্রমাণ, এই যে আমাদের প্রমাণটা আমরা লিখবো এখন। প্রমাণ, প্রমাণ, প্রমাণ হচ্ছে যে তুমি ধরো ত্রিভুজ, এক কাজ করো, তুমি কিভাবে করতে চাও এটা বলো। যে আমি যদি ত্রিভুজ এ ও পি এভাবে ধরি, যে দুইটা ত্রিভুজ তো আছে, তাহলে ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বিওপি, এইখানে দুটা ত্রিভুজ আছে, এই বিওপি এ তুমি কি করতে পারো দেখো তো। এইখানে তুমি একটা কাজ করতে পারো, যেহেতু মধ্যবিন্দু বলছে, তাহলে তুমি বলতে পারো যে এপি সমান সমান বিপি, এটাও তুমি বলতে পারো, অসুবিধা তো নাই, আছে না। এখানে ওপি তোমার সাধারণ বাহু, এটা যেহেতু মধ্যবিন্দু বলছে, তাহলে সমান দুই ভাগে বিভক্ত, মধ্যবিন্দু হচ্ছে পি, তাই হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। ওপি হচ্ছে সাধারণ বাহু, ওপি ইজ ইকুয়াল টু ওপি, এটা হচ্ছে তোমার সাধারণ বাহু, ফাইন।
সাধারণ বাহু লিখে ফেলছো। এখন তুমি কিভাবে যাবা বলো, যে এখান থেকে ভাই আমি আরেকটা যেটা সমান ধরতে চাই, সেটা হচ্ছে আমি এখানে এইটা সমান ধরবো। বলো যে এখানে তুমি আরেকটা কোনটা সমান ধরতে চাও, আরেকটা কোনটা সমান ধরতে চাও, যেটা আমি একটু আগে বললাম। এখানে দেখো ও এ আর ও বি, এই দুইটা কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে লিখে দাও ও এ ও বি, কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজটা আমার কি সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বিওপি। সর্বসম যদি আমার হয় তাহলে আমার কি হবে, 2 নাম্বার লাইন সর্বসম প্রমাণ করে ফেলছো। তাহলে তোমার এপিও এই কোণটা, তাহলে কোণ এপিও সমান সমান কোণ বিপিও, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে কি এক সমকোণ, এক সমকোণ, ঠিক আছে, এটা লিখতে পারো। আরেকটা হচ্ছে কি যে তোমার ওপি লম্ব কার উপর, ওপি লম্ব হচ্ছে এবি এর উপর, এটাও তুমি লিখতে পারো। সিমিলারভাবে আমি 3 নাম্বার ক্ষেত্রে আমি লিখতে পারি যে ত্রিভুজ ও সি কিউ ও, আমি ও না দিয়ে সর্বসম সাইনটা দিই, সর্বসম ত্রিভুজ ও সিডি, কারণ ওই যে একই ফরম্যাট অ্যাপ্লাই করব আমরা, সরি ও কিউডি, এই যে এটার মতো অ্যাপ্লাই করব। তাহলে এখানে তুমি কি বলতে পারো, এখানে তুমি বলতে পারো যে কোণ ও কিউ সি সমান সমান কোণ ও কিউ ডি। তাহলে এই ক্ষেত্রে তোমার ও কিউ লম্ব কার উপর, সিডি এর উপর। ও কিউ লম্ব হচ্ছে কার উপর, সিডি এটার উপর, তাই না? আচ্ছা, সিডি এটার উপর, ফাইন, ভালো কথা। তো এটা তুমি লিখতে পারছো। এখন লেখো 4 নাম্বার। 4 নাম্বার তুমি কি লিখতে পারো এখান থেকে, এখান থেকে তুমি লিখতে পারো যে কি লিখতে পারো, লিখতে পারো যে লিখতে পারো যে সেটা কি লিখতে পারো একটু চিন্তা করো তো, যে তোমার এটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে, এরপরে তুমি আসলে কোন অ্যাপ্রোচটা নিবা, যেহেতু আমরা প্রমাণ করতেছি, তাই না? তাহলে এরপরে আমরা কি অ্যাপ্রোচটা নিব একটু বলো দেখি। এখানে আসলে অ্যাপ্রোচ নেওয়ার মতো আর কিছুই বাকি নেই, শুধু একটা জিনিসই আছে। এখানে তুমি লিখতে পারো যে ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান ও ডি, এটা লিখতে পারো, ঠিক আছে? এটা যেহেতু লিখছো তাহলে পরে 5 নাম্বার লাইনে লিখবা যে পি ও কিউ একই সরলরেখায় অবস্থিত, শেষ, ডান। তাহলে এখানে লিখবা যে পি ও কিউ একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত, ঠিক আছে? এখানে লিখবা হচ্ছে প্রুফড। ক্লিয়ার? জ্যামিতির এই প্রমাণটা কি ক্লিয়ার? দেখো জিনিসটা বুঝো, তোমাদেরকে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একই সরলরেখা বরাবর ঠিক তখনই হচ্ছে যখন এরা পরস্পরকে কি করতেছে, এই যে ওপি রেখাটা হচ্ছে লম্ব এবি এর উপর, আবার ও কিউ লম্ব হচ্ছে সিডি এর উপর। এখন তুমি যখন পুরোটাই যোগ করে দেখতেছো যে এটা আসলে একই সরলরেখা অবস্থিত, তাই না? এবং আরেকটা জিনিস সেটা স্যাটিসফাই করতে, সেটা হচ্ছে ও এ ও বি ও সি ও ডি, এগুলো তো হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে তখনই হবে যখন ও হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে, আদারওয়াইজ কিন্তু এটা পসিবল না। ওকে, এরপরে আসি আমরা। এরপরে কি বলছে, কোন বৃত্তের এবি ও এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, প্রমাণ করো যে এবি আর এসি হচ্ছে সমান। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। কোন বৃত্তের এবি ও এসি দুইটি জ্যা, আচ্ছা আমি যদি চিত্রটা আঁকতে চাই, ধরো এটা একটা বৃত্ত, এই বিন্দুটাকে দিলাম হচ্ছে এ, তাহলে এই যে এবি আর এই যে দেখো এসি জ্যা হয়েছে। আচ্ছা, এখন কোন বৃত্তের এবিএসি দুইটি যে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এই যে এটা কেন্দ্র, এই যে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করছে, করছে না? দেখো তো সমান কোণ উৎপন্ন করছে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে
যে কি তোমাকে প্রমাণ করতে বলছে যে এবি আর এসি পরস্পর সমান, এটা প্রমাণ করো। কনসেপ্টটা বুঝছো যে এবি এসি যে দুটোই এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। তাহলে সমান কোণ যেহেতু উৎপন্ন করে তাহলে এটা সমদ্বিখণ্ডিত হইছে, সমদ্বিখণ্ডিত হইছে, সমদ্বিখণ্ডিত হইছে কোনটা? ও এর রেখা দিয়ে। ঠিক আছে, যে ধরো আমি এটাকে সমান মানে এ কোণ যেটা আছে যে ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এখানে সমান কোণ বলতে যেটা বোঝাচ্ছে এ কোণটাকে সমান দুই ভাগে স্প্লিট করছে, দুই ভাগে ভাগ করছে। তাহলে প্রমাণ করতে বলছে হচ্ছে কি এবি আর এসি সমান। তাহলে এক কাজ করো, তুমি এখানে ওবি আর ওসি যোগ করে দাও। কি যোগ করছো? তাহলে অঙ্কনে আমি যদি বলি অঙ্কন, তাহলে অঙ্কন হচ্ছে কি ও কমা বি এবং ও কমা সি যোগ করি। ঠিক আছে, ওবি আর ওসি যোগ করছি, ফাইন, ভালো কথা। এখন আসো, যোগ যেহেতু আমাদের করা শেষ, যোগ করা শেষ, এখন দেখো তুমি এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি নিয়ে কম্পেয়ার করো। এই দুইটাতে তোমার কমন বাহু কে আছে? কমন বাহু হচ্ছে তোমার এও, তাহলে লিখতে পারো এও সমান সমান এও সাধারণ বাহু, সাধারণ বাহু। ঠিক আছে, এরপর তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো যে হচ্ছে ওবি আর ওসি সমান, ওবি ওসি সমান, কারণ হচ্ছে ব্যাসার্ধ, কারণ হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, এরপরে আসো ওবি ওসি সমান, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। আর একটা হচ্ছে কি কোণ ও এ বি, কোণ ও এ বি সমান সমান হচ্ছে কি কোণ ও এ সি, ও এ সি। ঠিক আছে, ও এ বি আর ও এ সি সমান, যেহেতু বলেই দিছে সমান দুই ভাগে বিভক্ত, তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। যেহেতু সর্বসম তাহলে তুমি লিখতেই পারো যে এ বি আর সি সমান, তাহলে যেহেতু সর্বসম তুমি লিখতেই পারো এ বি আর সি সমান, তাহলে এটা হচ্ছে প্রুফড। কথা ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝতে পারছো? তাহলে আমাদের 10.1-এর যে জ্যামিতিগুলো ছিল প্রমাণের, আমরা কিন্তু অনেকগুলা করে ফেলছি। এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই না? প্রমাণ তো হয়েছে। এরপরে আসি আমরা দেখি 10.2 অনুশীলনী কি আমাদেরকে বলতেছে। একটা বৃত্তের সমান জ্যা পরস্পরকে ছেদ করলে, আচ্ছা আমরা তাহলে এইটুক কনসেপ্ট পর্যন্ত আসি। একটা বৃত্ত সমান জ্যা, ধরো যে এই যে এটা একটা জ্যা, এটাকে দিলাম হচ্ছে এ বি, আরেকটা জ্যা দিলাম হচ্ছে সিডি, দুইটা জ্যা, ফাইন, এ বি আর সিডি দুইটা জ্যা। ওকে, ছেদ করলে দেখাও যে একটি অংশদ্বয় অপরটি অংশদ্বয় সমান, ফাইন। তাহলে দেখো এই যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর নাম আমি দিলাম পি, যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর নাম আমি দিয়েছি হচ্ছে পি, ফাইন। তাহলে পি যদি দিছি, এখানে ও তো হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র, কেন্দ্র না? আচ্ছা, এখন তুমি এক কাজ করো, এখান থেকে এটার উপর একটা লম্ব টানো, এখানেও একটা লম্ব টানো। তাহলে ও বিন্দু হতে তুমি এখানে এ এম একটা লম্ব টানছো, আর একটা লম্ব টানছো হচ্ছে ও এন, লম্ব টানছো। আচ্ছা, এটা দেখতে খুব খারাপ লাগতেছে আই গেস, আমরা একটু সুন্দরভাবে লম্বটা টানি। যে এরকম যদি হয় তাহলে এটা লম্বটা হবে হচ্ছে এই রকম আই গেস, আর এটারটা হবে হচ্ছে এই রকম। তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ও। ঠিক আছে, আই গেস এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ও এম আর ও এন লম্ব টানছি, ফাইন, লম্ব টানছি তো টানছি, অসুবিধা তো নাই। এখন অঙ্কন হচ্ছে কি? অঙ্কন হচ্ছে যে আমার এখানে অঙ্কন আমি যদি করি, তাহলে অঙ্কন কি ও এম ও এন এবং ও কমা পি যোগ করি। ও আরেকটা জিনিস, ও এম ও এন এটা হচ্ছে লম্ব টানি, এটা হচ্ছে লম্ব টানি। তাহলে ওপি যোগ করো, এই যে ওপি যোগ করছো, ওপি যোগ করো।
এখন এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এখন আসা হচ্ছে প্রমাণে। আমরা যদি একটু প্রমাণের দিকে আগাই, প্রমাণ প্রমাণ আচ্ছা, প্রমাণের ক্ষেত্রে আমি যদি সিম্পলভাবে চিন্তা করি যে ত্রিভুজ ও এম পি, আরেকটা হচ্ছে ত্রিভুজ ও পি এন, দুইটা ত্রিভুজ নিয়ে আমি যদি চিন্তা করি, এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার হচ্ছে যে ওপি আর ওপি সমান, কারণ সাধারণ বাহু, ওপি ইজ ইকুয়াল টু ওপি সাধারণ বাহু, সাইডে লিখে দিবা। এরপরে কোণ ও এম পি, কোণ ও এম পি, আরেকটা হচ্ছে কোণ ও এন পি হচ্ছে সমান, সমান হচ্ছে 90 ডিগ্রি। কারণ হচ্ছে ও এম লম্ব কার উপর, আমি যদি বলি এপি এর উপর, এবং ও এন লম্ব কার উপর, ডিপি এর উপর বা পিডি এর উপর। ফাইন, ক্লিয়ার? এই পর্যন্ত তুমি লিখতে পারছো। এখন তুমি কি লিখবা বলো? যেহেতু যেহেতু তুমি হচ্ছে লম্ব টানছো, সেটা তোমার হচ্ছে জ্যাটাকে সমান দুই ভাগে যেহেতু ভাগ করছে, সমান জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করছে, সেটাও তো সত্য। এখন তুমি কি কি লিখছো? তুমি লিখছো ওপি ওপি সমান, তুমি লিখছো ও এমপি ও এনপি সমান। এখন তুমি আরেকটা কোনটা লিখতে পারো, আরেকটা তুমি কোনটা লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো ও এম আর ও এন পরস্পর সমান, ও এন ও আর এটা সমান। কারণ হচ্ছে দুইটা সমান জ্যাকে যেহেতু হচ্ছে তোমার লম্ব টানা হয়েছে, তাহলে এই দুইটাও আমার সমান হবে। তাহলে এখানে আমি লিখতে পারি ও এম আর ও এন এই দুইটা সমান। তাহলে এই দুইটা যেহেতু আমার সমান, তাহলে ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ কি হচ্ছে? সর্বসম হচ্ছে ত্রিভুজ ও পি এন। তাহলে সর্বসম যদি হয়, সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এখানকার এমপি আর এনপি পরস্পর সমান হচ্ছে। তাহলে এমপি আর এনপি পরস্পর সমান, ঠিক আছে? এটাকে দিয়ে দেওয়া হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন তারপরে প্রমাণে আসো 2 নাম্বার। যেহেতু সমান 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 বলছে, তাহলে সমান সমান যে, তার মানে হচ্ছে এ বি যে সমান সমান হচ্ছে সিডি যে। তাহলে হাফ এ বি সমান সমান হচ্ছে কি হাফ সিডি লেখা যায়, তাই না? অর্ধেক করে নিছো উভয় পক্ষে। তাহলে হাফ এ বি কে তুমি কি লিখতে পারো? হাফ এ বি কে তুমি এ এম লিখতে পারো, পারো। হাফ এ বি কে তুমি এ এম লিখতে পারো, কারণ হচ্ছে তোমার এই ও বিন্দু থেকে এ বি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে দিছে হচ্ছে এম বিন্দুটা, ঠিক আছে? এম বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ এম সমান সমান কত? এ এম সমান সমান হচ্ছে তোমার ডিএন লিখছো। ফাইন। এখন এক কাজ করো, উভয় পাশে তুমি এমপি যোগ করো। এখানে উভয় পাশেই তুমি এমপি যোগ করো, ডিএন যোগ এমপি। তাহলে উভয় পাশে এমপি যোগ করছি। এমপি যোগ কেন করছি জানো? এমপি যোগ করছি কারণ বলছে একটা অংশদ্বয় এবং অপর অংশদ্বয় সমান। দ্যাট মিন্স তোমাকে প্রমাণ করতে বলছে এপি আর ডিপি এটা সমান, আরেকটা বলছে সিপি আর বিপি সমান। তাহলে সব প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে তোমার এখানে এপি সমান ডিপি এটা একটা, আর সিপি বিপি এটা সমান, ঠিক আছে? এখন এম প্লাস এমপি তুমি যদি দেখো, এম মানে কোনটা? এই যে এটা। এমপি মানে কোনটা? এইটা। তাহলে টোটালটা কি হচ্ছে? এপি। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি হচ্ছে এটার বদলে এপি, আর ওইটার বদলে লিখতে পারি হচ্ছে বিপি। তাহলে যেটা প্রমাণ করতে বলছিল, বিপি না সরি ডিপি, ডিপি। তাহলে যেটা প্রমাণ করতে বলছিল আমরা একটা প্রমাণ করে ফেলছি। এখন আসো এটাকে দিয়ে দাও হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আসো 3 নাম্বার। আবার এবি যায় আর সিডি যায় পরস্পর যেহেতু আমার সমান, তাহলে আমি লিখি যে এবি আর সিডি যেহেতু সমান, তাহলে
এবি থেকে আমি এপি বাদ দিই, তাহলে উভয় পক্ষ থেকে এপি বাদ দাও, এবি বিয়োগ এপি, তাহলে সিডি বিয়োগ এপি। এপি মানে কি আলটিমেটলি এপি আর ডিপি যেহেতু আমার সমান, তাহলে আসলে আমার ইম্প্যাক্ট তো পড়তেছে না। তাহলে এবি থেকে আমি যদি এপি বাদ দিই, এবি বলতে এই পুরোটা হচ্ছে তোমার এবি, এই পুরোটা হচ্ছে তোমার কি এবি, এই যে এই পুরোটা হচ্ছে তোমার এবি, এই যে পুরোটা হচ্ছে এবি। এইখান থেকে তুমি বাদ দিচ্ছ কোনটা, তুমি বাদ দিচ্ছ হচ্ছে এই যে এপি অংশটুকু, তাহলে থাকবে কোনটা পিবি, এই যে এটা থাকবে, তাই না, এটা থাকবে। তাহলে তুমি এটা সমান সমান কি লিখতে পারো, এটা সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে, এটা সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে পিবি, আর এটা সমান সমান তুমি কি লিখতে পারো পিসি। বাস, তাহলে যেইগুলা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণিত। তাহলে এই যে এখানে লিখবা যে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা আমাদের প্রমাণিত। ওকে ফাইন, দেখে নাও জিনিসগুলা কিন্তু সোজা, তোমরা আজই এগুলাকে কঠিন বানাও। এরপরে আসো, এরপরে কোশ্চেনে কি বলছে, এরপরে কোশ্চেনে তোমার বলছে, এটা তো হইছে, এরপরে কোশ্চেনে তোমার বলছে 314 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তোমার এখানে কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এটা সমান সমান কত, এটা সমান সমান হচ্ছে আমার 314। তাহলে আর স্কয়ার সমান কত, 314 ডিভাইডেড বাই পাই, এখান থেকে আর হচ্ছে কত রুট ওভার 314 ডিভাইডেড বাই পাই। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেটর নিলাম, 314 ভাগ 3.14, 314 ভাগ 3.14 100, তাহলে এটা হচ্ছে রুট 100। তাহলে এখান থেকে আর কত হচ্ছে 10। এখন অনেকে যদি বলে ভাই আমি পাইয়ের মান 3.1416 নিব, না অসুবিধা নাই, 314 ভাগ 3.1416, তাহলে এটা 99 পয়েন্ট সামথিং হবে। তাহলে এখন এটাকে তুমি যদি রুট 99.99 ইয়া করে করো, 9.999 সামথিং আসবে। সো এটার পর লিখতে হবে প্রায় বা 10। ঠিক আছে, যেহেতু আমি পায়ের মানটা 3.14 ধরছি, পায়ের মানটা আমি কত ধরছি 3.14। আবার বলছি এখানে পায়ের মানটা আমার ধরা হয়েছে 3.14। এরপরে কোশ্চেন আসো, এরপরে কোশ্চেনে কি বলছে, এরপরে কোশ্চেনটা তুমি যদি একটু খেয়াল করো, তোমাকে বলছে ও কেন্দ্র বিশিষ্ট, আচ্ছা আমরা একটু লিখি যে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে এই যে এটার কেন্দ্র কই, এটার কেন্দ্রটা হচ্ছে এই যে এখানে, এই যে ও কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর আর এস দুইটা সমান যে, তাহলে এই যে পি কিউ আর আর এস আমি ধরলাম দুইটা সমান যে, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর এস সমান যে, ফাইন। এখন বলছে যে সমান যে দুটি জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এইটা জ্যায় আছে যে এটার মধ্যবিন্দু হচ্ছে এম আর এটার মধ্যবিন্দু হচ্ছে এন, প্রমাণ করতে হবে ও এম, ও কি, ও হচ্ছে অ্যাকচুয়ালি তোমার বৃত্তের কেন্দ্র, এই যে প্রমাণ করতে হবে ও এম আর ও এন সমান। এখন তাহলে তোমাকে যেটা প্রমাণ করতে হবে, তাহলে লিখো যে প্রমাণ করতে হবে, এই যে লিখো যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, ও এম আর ও এন সমান, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ফাইন, তাহলে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে এখন তুমি এক কাজ করো, অঙ্কন করো, সেটা কি ওপি যোগ করো, ও আর যোগ করো, ও এম যোগ করো, ও এন যোগ করো। যোগ করছো, ফাইন, যোগ তো করছো, ফাইন। তাহলে লিখো অঙ্কন, অঙ্কন কি, তুমি হচ্ছে এখানে যোগ করছো হচ্ছে ও কমা পি, তারপর যোগ করছো হচ্ছে ও কমা আর, তারপর হচ্ছে ও কমা এম, ও কমা এন, যোগ করি, করছি। এখন আসো হচ্ছে প্রমাণে, প্রমাণ, তাহলে প্রমাণ হচ্ছে কি ত্রিভুজ ও এম পি ও ত্রিভুজ ও আর এন, দুইটা ত্রিভুজ, এই দুই ত্রিভুজের ক্ষেত্রে তোমার
কমন কি কি আছে তোমাকে আগে সেটা খুঁজে বের করতে হবে এখানে। তাহলে দেখো এইখানে তোমার যেহেতু আরেকটা জিনিস আমি তোমাকে একটু বুঝাই, এটা হচ্ছে এই দিকে 2 নাম্বার, এটা 1 নাম্বার দিয়ে এখান থেকে শুরু করবা, যে পি কিউ আর আর এস সমান, যেহেতু সমান যে কথাটা বলে দিছে, তাহলে হাফ পি কিউ আর হাফ আর এস এটাও সমান। তাহলে হাফ পি কিউ মানে তুমি লিখতে পারো যে পি এম সমান সমান হচ্ছে আর এন, এটা তুমি লিখতে পারো, এটা 1 নাম্বার। সো আগে এটা, হ্যাঁ, তারপর এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারতেছো, তুমি লিখতে পারতেছো পি এম সমান সমান আর এন, এটা তুমি লিখতে পারছো, লিখতে পারতেছো না? পারছো। এরপরে আসো, এরপরে কি আসবা বলো, যে ভাইয়া আমি এখান থেকে এটা চিন্তা করতেছি, বলো বলো বলো। দেখো সিম্পল হিসাব, এইখানে ওপি ও আর পরস্পর সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন জ্যায়ের মধ্যবিন্দু, জ্যায়ের মধ্যবিন্দুটা হচ্ছে কি এম, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু যেটা, এখন ও আর এম যখন তুমি যোগ করতেছো, ও আর এম তুমি যোগ করতেছো, তো তোমাকে তো আলটিমেটলি প্রমাণ করতে হবে ও এম আর ও এন সমান। তাহলে এখন তুমি কোন লাইনটা লিখবা বলো? এই পর্যন্ত তো তোমার আমি লিখে দিছি। সো মোটামুটি প্রমাণের অনেকাংশ আমরা ডান করে ফেলছি, আর একটু বাকি আছে। তাহলে বলো দেখি আমাদের আর কি কি বাকি আছে। আরেকটা জিনিসই সিম্পল বাকি আছে, সেটা হচ্ছে যে তোমার এখানে এম যেহেতু মধ্যবিন্দু, তাহলে তোমার এখানে অবশ্যই ও এম লম্ব কার উপর? পি কিউ এর উপর, এটা হতেই হবে। ও এম লম্ব এটার উপর হতেই হবে, যেহেতু মধ্যবিন্দু বলছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ও এন লম্ব হচ্ছে কার উপর? আর এস এর উপর। এই দুইটা শর্ত হইতেই হবে, নাহলে এটা প্রমাণ হবে না। তাহলে তুমি যে এখানে মধ্যবিন্দুটা কি করছো, যোগ করছো, তার মানে অবশ্যই তুমি এখানে লম্ব টানছো। তার মানে ও এম লম্ব টানছো কার উপর? পি কিউ এর উপর। তাহলে লম্ব যদি টেনে থাকো, তাহলে এখানে হচ্ছে কোণ ও এম পি সমান সমান হচ্ছে কোণ ও এন আর সমান সমান, আচ্ছা সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো ত্রিভুজ ও এম পি সর্বসম ত্রিভুজ ও আর এন সর্বসম, ঠিক আছে? আচ্ছা, সর্বসম যেহেতু হয়ে গেছে, তাহলে তোমার বলতে বাকি থাকছে না যে ও এম আর ও এন সমান। তাহলে এই যে 3 নাম্বার, এখান থেকেই তুমি লিখতে পারো ও এম সমান সমান ও এন, যেটা হচ্ছে প্রুফড, ঠিক আছে, যে প্রমাণিত। ক্লিয়ার? এরপরে আসো, এই যে এখানে যেটা আছে গ নাম্বার, এটা হচ্ছে একটু আগে ক নাম্বারে তোমার 1 নাম্বারে যেটা পড়াইছি একটু আগে, এটা হচ্ছে সেম জিনিস। তাহলে এটা হচ্ছে তোমাদের এইচ ডাব্লিউ, ঠিক আছে? এরপরে আসো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি ভাইয়া? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, এটা একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। লিখো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তো বৃত্তের ক্ষেত্রফল আমাদের আমরা সবাই জানি যে পাই আর স্কয়ার। পরবর্তীতে আগাই, যে ব্যালন বা সিলিন্ডারের ক্ষেত্রফল কি? এটা হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কার? এটা হচ্ছে ব্যালন বা সিলিন্ডারের ক্ষেত্রে আমার ক্ষেত্রফলের সূত্র। এখন আসো আমরা অনুশীলনী 10.3-এ আসি। বলছে যে কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একাধিক বৃত্ত আঁকা যায়। এটা সত্য, অসংখ্য বৃত্ত আঁকা যায়। সমরেখ নয় এমন 3টি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায়, এটাও সত্য। একটা সরলরেখা কোনো বৃত্তকে কি বলছে? 2 এর বেশি বিন্দুতে ছেদ করতে পারে না। 2 এর বেশি বিন্দুতে ছেদ করতে পারে না, 2টা বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এটা হচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে আমার ক। ক্লিয়ার? এরপরে আসি 21 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 21 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে আর এর মান কত? 21। তাহলে 21 দুগুণা 42 পাই, বাস 21 দুগুণা 42 পাই, এটা হওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা ফাইন। 21 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত বলছে? 4t আর একক। 21 ব্যাসার্ধ বিশিষ্ট। আচ্ছা, আমরা যদি দেখি যে এখানে ব্যাসার্ধ হচ্ছে কত, আর এর মানটা হচ্ছে আমার 21, তাই না? তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে
4TR, আচ্ছা 4TR, এটা কি কোশ্চিনটা ঠিক আছে নাকি ঠিক নেই? আচ্ছা এক কাজ করি, আমরা বই দেখি। দাঁড়াও, আমি এখানে কোনো রিলেভেন্স কোনো কিছু খুঁজে পাইতেছি না এটার সাথে আসলে অ্যাকচুয়ালি। আচ্ছা খুঁজে পাইছি, এখানে হচ্ছে 2R, ব্যাসার্ধ হচ্ছে 2R, তাহলে পরিধি হচ্ছে বইয়ে যেটা আছে সেটা হচ্ছে 2πr, টি তো না, এটা হবে পাই, ব্যাস হবে হ্যাঁ, আর এটা হবে 2r², এটা হচ্ছে ক্ষেত্রফল। সো কোশ্চিনটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, 2πr², কোশ্চিন কিন্তু ভুল দেওয়া আছে। তাহলে কি কোশ্চিনটা হচ্ছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট, এটা হবে হচ্ছে 2r ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে। তাহলে কোশ্চিনটা এখানে ভুল আছে, ঠিক আছে, আমরা বই দেখে কোশ্চিনটা ঠিক করে নিলাম। তাহলে এখানে ব্যাসার্ধ যদি তোমার 2r থাকে, তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2 × π × r, r এর মান কত? 2r, ব্যাসার্ধই তো তোমার হচ্ছে 2r, তাই না? তাহলে কত হচ্ছে দেখো তো, 4πr আছে, 4πr আছে, তাহলে এটা হচ্ছে ঠিক আছে, তাহলে 4πr ডান, তাহলে এটা আমার ঠিক। তাহলে ব্যাস কত হবে? 2r × 2, তাহলে হচ্ছে কত? 4r, এই যে অপশন নাম্বার 2 4r, ঠিক আছে। এখন আসো অপশন নাম্বার 3 ক্ষেত্রফল। তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে কি? ক্ষেত্রফল হচ্ছে πr², এই যে, তাহলে এটা হচ্ছে কত? 4r² পাই। এটা কি দেওয়া আছে? দেওয়া তো নাই, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। এরপরে আসো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জ্যা এর দূরত্ব কত সেন্টিমিটার? ওকে ফাইন। কি বলছে? বলছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত থেকে, তাহলে এই যে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, ফাইন। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জ্যায়ের দৈর্ঘ্য, জ্যায়ের দূরত্ব কত? 6 সেন্টিমিটার জ্যা, ধরো এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার জ্যা, এটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার, কত হয়েছে? 6 সেন্টিমিটার, ফাইন। তাহলে এখান থেকে এটার উপর আমি একটা লম্বটা নিই, সমান 2 ভাগে ভাগ করছে, ধরো এটা ও, এ বি, এটা হচ্ছে সি, সমান 2 ভাগে ভাগ করছে, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে তোমার এটা কত হচ্ছে? 3, তাহলে এটা কত হচ্ছে? 3। তাহলে এখন কি চাইছে? যে জ্যা এর দূরত্ব কত সেন্টিমিটার? দূরত্ব তো পাইতেছি না, দূরত্ব পাচ্ছি না তো, কারণ কি? যেহেতু তোমার কি বলছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব তো আসতেছে না, শূন্য আসতেছে। দূরত্ব কত আসতেছে? শূন্য। তাহলে এখানে তোমার কত হচ্ছে? শূন্য হচ্ছে, তাই না? পসিবল তো হচ্ছে না, কারণ তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করলেও দেখবা যে হচ্ছে তোমার ওসি এটা হচ্ছে শূন্য। তার মানে তোমাকে এটা কি ইন্ডিকেট করতেছে? ইন্ডিকেট যেটা করতেছে, এই যে যেটা তোমার জ্যা বলছে সেটা আসলে তোমার কেন্দ্র দিয়ে গেছে, যেটা বৃত্তের ব্যাসে যেহেতু বৃহত্তম জ্যা এরকম হবে। সো আমরা যেরকম ফিগার ড্র করছি এরকম কোনো কিছুই না, মানে এরকম কোনো কিছু না বলতে আসলে কি, যে দেখো আমি যদি এখানে পিথাগোরাসের সূত্রটাই অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে ওসি স্কয়ার হচ্ছে কি? এসি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। এখন এটাও নয় এটাও নয়, তাহলে ওসি কত হচ্ছে? শূন্য। তাহলে ওসি তোমার কোনো ডিস্টেন্স যদি না থাকে, তাহলে এটা কি এরকম হয়ে যাবে না, যেটা কেন্দ্র দিয়ে যাবে? তাহলে এটা হচ্ছে কত? অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে শূন্য। এরপরে আসো, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কি হচ্ছে? πr², তাহলে উত্তর হচ্ছে শুধু পাই, কারণ আর এর মান হচ্ছে তোমার এখানে কত? 1, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার গ, যেটা হচ্ছে পাই। এরপরে আসো, কোন বৃত্তের পরিধি এত হইলে ব্যাসার্ধ কত? তাহলে এখানে তোমার দেওয়া আছে কত? পরিধি মানে কি? 2πr, বৃত্তের পরিধি সূত্র কত? 2πr, এটা সমান বলছে কত? 23। তাহলে তোমাকে চাইছে হচ্ছে ব্যাসার্ধ, দ্যাট মিন্স তোমার চাইছে হচ্ছে আর, তাহলে আর হচ্ছে কত? 23 ডিভাইডেড বাই 2π, তাহলে করো তো 23 ভাগ 23, আরে 23 ভাগ 2 ভাগ 3.1416, তাহলে এখানে আর আসতেছে কত? 3.66 সেন্টিমিটার আছে, 3.66, দেখো অপশন নাম্বার 2 এ কিন্তু 3.66 আছে। এরপরে আসি, 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুটা বৃত্তের ক্ষেত্রের পরিধির মাঝ অংশদ্বয়ের ক্ষেত্রফল কত কত বর্গ সেন্টিমিটার? আচ্ছা, তাহলে এটা একটা বৃত্ত এক কেন্দ্র বিশিষ্ট বলছে না, তাহলে এইটা আরেকটা বৃত্ত, তাহলে মাঝের অংশ, হুইচ মিন্স যে তোমার এইটা চাইছে, এই যে
মাঝের অংশের ক্ষেত্রফল চাইছে। ফাইন, তাহলে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দাও, তাহলে এটা হচ্ছে কত, পাই আর 1 স্কয়ার মাইনাস পাই আর 2 স্কয়ার, তাহলে পাই 3 তারপর স্কয়ার পাই 2 তারপর স্কয়ার, তাহলে এটা হচ্ছে কত 9 পাই মাইনাস 4 পাই, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কত 5 পাই। 5 পাই কি আছে দেখো, অপশন নাম্বার ডি তে হচ্ছে কত আছে, 5 পাই আছে। এরপরে আসো, কোনো গাড়ি চালক বলতেছি, গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে কত 38, তাহলে ব্যাস মানে 2r যেটা হচ্ছে 38, তাহলে এখান থেকে আর কত হচ্ছে 19, ব্যাস পাইছো। দুইবার চাকাটি ঘুরলে কত দূরত্ব যাবে, একবার ঘুরলে যাবে হচ্ছে পরিধির সমান 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর। কারণ কি, চাকা যখন তোমার একবার ঘুরবে মানে একবার ঘোরা মানে হচ্ছে এক মানে পরিধিটা অতিক্রম করতেছে আর কি, তাহলে 19 দুগুণা 38 পাই। ফাইন, তাহলে এখন বলছে যে দুইবার ঘুরলে কতটুকু যাবে, তাহলে একবার ঘুরলে যায় হচ্ছে যায় হচ্ছে 38 পাই, তাহলে দুইবার ঘুরলে যায় হচ্ছে কত 38 পাই ইন্টু 2, 38 পাই হচ্ছে 38 ইন্টু 2 76 পাই, তাহলে 76 ইন্টু 3.1416, তাহলে এটা হচ্ছে কত 238.76, এটা কি আছে 238.76, দেখো অপশন নাম্বার ডি তে কিন্তু 238.76 এটা আছে। এরপরে আসো 8 নাম্বার কোশ্চেন, এখানে তোমাকে কি বলছে, ওই আর ওএফ এটা সমান, আচ্ছা ওই ওএফ সমান, এটা হলে তোমাকে সিডি বের করতে বলছে। কি বের করতে বলছে, সিডি। ফাইন, তো বি তো দেওয়া আছে, বি কত দেওয়া আছে 4, বি যদি 4 দেওয়া থাকে, বি কি দেওয়া আছে 4, বি 4 মানে কি কনসেপ্টটা বুঝো, যে এখানে তোমার বিই 4, এখানে অবশ্যই ও ই লম্ব কার উপর, এ বি এর উপর, ওই লম্ব যদি এ বি এর উপর হয় তার মানে হচ্ছে যে এ ই আর হচ্ছে ইবি পরস্পর সমান, পরস্পর সমান, তাহলে এখানে এ বি সমান সমান আমি কি লিখতে পারি 2AE লিখতে পারি, তাই না? কারণ এই এ বিটাই হচ্ছে কি দুইটা এ ই এর যোগফলের সমান, তাহলে এ ই আর বি যেহেতু সমান, তাহলে আমার 2 ইন্টু বি ভ্যালু কত আছে বি এর 4, তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার আছে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এরপর আসো, এ বি আর সিডি সমান, ও ই দেওয়া আছে 3, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার, এটা তোমাকে বের করতে বলছে। খুবই সিম্পল, এটা 3 বাবা, এটা 4, তাহলে এটা কত হবে, এটা তোমার হবে হচ্ছে 5, পিথাগোরাসের উপপাদ্য। দেখো তোমার জিনিসটা হচ্ছে কিরকম, এই যে এরকম, এটা দেওয়া আছে কত 3, এটা দেওয়া আছে 4, তাহলে এটা হচ্ছে এ, এটা ও, এটা ই, তাহলে তোমার লাগবে হচ্ছে এও, তাহলে এ হচ্ছে কি, এ ও হচ্ছে তোমার এ ই এর উপর স্কয়ার, লম্বের উপর স্কয়ার, যোগ হচ্ছে ভূমির উপর স্কয়ার, তাহলে এ ওকে তুমি কত লিখতে পারো, √3 এর উপর স্কয়ার যোগ 4 এর উপর স্কয়ার, তাহলে এটা হচ্ছে 9 যোগ 16, যেটা হচ্ছে √25, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 5। 5 কি আছে দেখো, 5 কিন্তু তোমার অপশন নাম্বার গ তে আছে, তাহলে এটার উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এরপরে আসো, এ বি যদি সিডি এর চেয়ে বড় হয়, দ্যাট মিন্স আমার এখানে এ বি ইজ গ্রেটার দেন হচ্ছে সিডি, তাহলে আমার কি হচ্ছে, তাহলে এখানে অবশ্যই আমার এ ইটা বড় হবে কার চেয়ে, সিএফ এর চেয়ে, এটা তো সত্য, তাই না? আচ্ছা এরকম যদি হয়, আচ্ছা এরকম হয়েছে, এখন এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, আমি তোমাকে জিনিসটা বুঝাই আর একটু, এই যে বৃত্ত, এইখানে কি বলা হয়েছে, এ বিটা বড়, তাহলে এ বি বড় যখন, এটা কেন্দ্র, এ বি বড় হইতে গেলে তো কেন্দ্রের কাছাকাছি হইতে হবে, তাই না? তাহলে না সে বড় হবে, তাহলে এ বিটা বড় নিছি, আর সিডিটা হচ্ছে আমি ছোট নিছি, এই যে সিডি। এখন ও ই আছে, এই যে এটা ও, এটা ই, আর এটা হচ্ছে ও এফ। এখন তুমি খালি চোখে দেখো, খালি চোখে দেখে কও তো, যে ক মানে বলো আর কি, বলো তো যে কোনটা এখানে বড়, তুমি বুঝতে পারতেছো যে এখানে ও এফটা বড় ও ইর চেয়ে, ঠিক আছে? কনসেপ্ট অনুযায়ী আমরা ড্র করছি, তাহলে এটা কি আছে ও এফ বড় ও ইর চেয়ে, এই যে অপশন নাম্বার সি। ঠিক আছে, এরপরে আসো, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। খুবই সহজ, এখানে তোমার আর এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, পরিধি মানে কি 2 পাই আর, তাহলে হচ্ছে কত 2 ইন্টু পাই ইন্টু 10, তাহলে হচ্ছে কত 20 পাই, কত হচ্ছে 20 পাই, তাহলে 20 ইন্টু পাই, 20 ইন্টু 3.1416, তাহলে হচ্ছে
তোমার এটা হচ্ছে 62.832। এরপরে আসো 14 সেন্টিমিটার, খুবই ইজি। 14 সেন্টিমিটার মানে এখানে তোমার আর এর ভ্যালুটা হচ্ছে 14 সেন্টিমিটার। এটা মানে কি পরিধি কত 2 পাই আর, তাহলে 14 দুগুণা 28 পাই। 28 ইন্টু 3.14 করো, 28 ইন্টু 3.1416, তাহলে এটা হচ্ছে আমার 87.9648, 87.9648। ঠিক আছে, এরপরে আসো এখানে বলছে বৃত্তের পরিধি, এটা তো পারবা, এটা তোমার হচ্ছে HW, দুইটা যেহেতু করে দিছি এটা হচ্ছে তোমার HW। এরপরে আসো এখানে তোমার ক্ষেত্রফল বের করতে বলছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে তোমার এখানে আর কত 12, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত পাই আর স্কয়ার, তাহলে আর এর উপর স্কয়ার হুইচ মিন্স 12 এর উপর স্কয়ার ইনটু পাই, তাহলে এটা হচ্ছে 144 পাই। তাহলে 144 এর সাথে তুমি যদি পাই গুণ করো 144 ইনটু 3.1416, তাহলে এটা হচ্ছে 452.3904 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এখানে তোমার ব্যাস দেওয়া আছে 34 সেন্টিমিটার। ব্যাস মানে কত, ব্যাস মানে হচ্ছে 2r, যেটা হচ্ছে 34, আর হচ্ছে কত, আর হচ্ছে তোমার 17, আর হচ্ছে কত 17। ফাইন, এখন ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, তাহলে পাই 17 তার উপর স্কয়ার, 17 তারপর স্কয়ার ইন্টু 3.1416, তাহলে এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে আমার 907.9224 সেন্টিমিটার স্কয়ার। এরপরে আসো ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে পারবা না, সূত্র কি পাই আর স্কয়ার, আর এর মান তো তোমার এখানে দেওয়া আছে 21, তাহলে সূত্র কি পাই আর স্কয়ার, বাস আর এর জায়গায় 21 বসাই দিবা। এরপরে আসো একটা বৃত্তাকার শীটের পরিধি, বৃত্তাকার শীটের পরিধি বলতে কি বোঝাচ্ছে, এখানে তোমার বোঝাচ্ছে যে 2 পাই আর, একটা বৃত্তের পরিধি মানে কত 2 পাই আর, এটা হচ্ছে কত তোমার 154, তাহলে আর কত 154 ডিভাইডেড বাই 2 পাই করে ফেলো, 154 ভাগ 2 ভাগ 3.1416, তাহলে তোমার এখানে আর কত হচ্ছে, আর হচ্ছে 24.509, এটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পাই আর হচ্ছে কত 24.509 তার উপর স্কয়ার, তাহলে এটার উপর স্কয়ার, স্কয়ার করো তাহলে হচ্ছে 600 ইন্টু 3.1416, তাহলে হচ্ছে 1887.254 সেন্টিমিটার স্কয়ার, বাস। এরপরে কি বলছে, একজন মালি 21 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। তাহলে ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার বাগান, মালি কি করবে একটা রশ্মি নিয়ে এই যে এরকম একটা ঘেরা দিল, আবার এরকম একটা ঘেরা দিতে চায়, আচ্ছা ভালো কথা, দুইটা ঘেরা দিবে, তো প্রতি মিটার দড়ির মূল্য হচ্ছে 18 টাকা। তাহলে কতগুলো দড়ি কিনতে লাগবে, তাহলে তুমি বৃত্তের পরিধিটা বের করো, কারণ তুমি যখন এই পরিধিটা বের করবা তুমি তো পরিধিটাকেই ঘেরবা তাই না, তাহলে তুমি পরিধি বের করো, এখানে এখানে তুমি বৃত্তের কি বের করবা পরিধি, তাহলে সেটা হচ্ছে কত 2 পাই আর, তাহলে 2 ইন্টু পাই ইন্টু 21, তাহলে 21 দুগুণা 42 পাই, কত হচ্ছে দেখো তো 42 ইন্টু 3.1416, তাহলে এটা হচ্ছে 131.9472 মিটার। তাহলে একবার ঘুরে ঘুরে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এতটুকু। দুইবার ঘুরাইলে, তাহলে যেহেতু দুইবার ঘোরাতে হবে তাহলে টোটাল দূরত্ব হবে হচ্ছে তোমার কত 2 ইন্টু 131.9472, তাহলে এটা হচ্ছে টোটাল 263.8944 মিটার দূরত্ব হয়ে গেছে। এখন 1 মিটার দড়ির দাম হইতেছে 18 টাকা, তাহলে 1 মিটার দড়ির দাম 18 টাকা, 1 মিটার দড়ির দাম হচ্ছে কত ভাইয়া 18 টাকা। তাহলে তোমার এখানে কত বলছে, এখানে তোমার বলছে 263 পয়েন্ট, এখানে হচ্ছে 263.8944, দড়ির দাম 18 ইন্টু 263.8944, তাহলে এটার সাথে হচ্ছে শুধুমাত্র 18 গুণ দাও, তাহলে তোমার টাকা লাগতেছে হচ্ছে 4750 এত টাকা, .099 টাকা। ঠিক আছে, জিনিস খুবই সিম্পল,
তুমি বৃত্তের পরিধি বের করো, পরিধিকে 2 দিয়ে গুণ দাও, কারণ 2 বার যেহেতু ঘুরাবা, তাহলে 2 বার ঘুরাইতে টোটাল দূরত্ব অতিক্রম করতেছে হচ্ছে এত। 1 মিটারের দাম 18 টাকা, তাহলে এত মিটারের দাম কত? এত টাকা। ঠিক আছে, ওকে। এরপর আর নাই। তাহলে এই ছিল আজকের ক্লাসে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।